হ্যালো। জি, হ্যালো ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি ম্যাম, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু পরিচিত হয়ে নিই। হ্যাঁ, আমার একটু দরকার আছে পরিচয় হওয়ার, সেই জন্য। কারণ হচ্ছে গিয়ে আজকে সকালে আপনারা রওশন ম্যাডামের ক্লাস জয়েন করেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে থেকে অ্যাকচুয়ালি আপনাদের শুরু হলো আহ, আমাদের নিজস্ব মানে ইন্ট্রা ডিপার্টমেন্টাল ক্লাসগুলো। আমি একটু নিজেকে একটা চেহারা দেখাই। এই আমাকে দেখেছেন তো সবাই পরীক্ষার সময়, রাইট? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ ভিডিও হ্যাং আউটে ভিডিও দিয়ে রাখলে আবার কমিউনিকেশনে প্রবলেম হয়। তো আমি একটু ভিডিওটা অফ করলাম। এবার আমি কয়েকটা কথা আগে বলে নিই, ক্লিয়ার হয়ে নিই। আহ, আজকের থেকে আপনাদের ইন্ট্রা ডিপার্টমেন্টাল কোর্স শুরু হলো, ঠিক আছে? জি ম্যাম। সো জি ম্যাম। এই ক্লাসটারে দুটা ইন্ট্রা ডিপার্টমেন্টাল কোর্স আছে, দুটা এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স আছে। সবার কাছে কি সিলেবাসটা আছে? না ম্যাম। আচ্ছা, আহ এজন্যই আপনাদের সবাইকে গুগল হ্যাং আউটে জয়েন করতে হবে। প্রথম কথা, আমাদের যত লিংক এবং যত মেসেজ আমরা দিব এই গুগল হ্যাং আউটের মাধ্যমেই আমরা দিব। আর আজকের মতো আমি ক্লাসটা হ্যাং আউটে নিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে যেটা আমরা ফলো করছি সেটা হচ্ছে গুগল মিট। সবাই ডাউনলোড করে নেবেন এবং গুগল মিটেই ক্লাস হবে। আমি বুঝাতে পারলাম? জি ম্যাম। তাহলে হ্যাং আউটটা থাকবে মেসেজের জন্য, যে কোনো একটা কমন মেসেজ আপনাদের সবাইকে পার্সোনালি দেওয়া সম্ভব না আমাদের। আমরা কি করব, হ্যাং আউটে সেই মেসেজটা দিব। এই হ্যাং আউটেই গুগল মিটের লিংক আপনাদেরকে দিয়ে দিব নেক্সট ক্লাস থেকে। আপনারা ওখানে ক্লিক করলেই সরাসরি জুমের মতো, জুমের থেকে বেটার গুগল মিট, আপনারা মিটে চলে যাবেন। আমরা ক্লাস নিব সেখানে। আর লেকচার নোটগুলো সেটা আপনাদের ডাউনলোড করতে হবে গুগল ক্লাসরুম থেকে। যারা আগের বার পরীক্ষা দিয়েছেন, যারা ক্লাস করেছেন, তারা বিষয়টা সম্পর্কে পরিচিত আছেন। আর যারা আগের ক্লাসটা করেননি, এরকমও অনেকে আছে, তাদের ঘাবড়ানোর কিছু নেই। সানোয়ারা আপনাদের এই ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ডক্টর সানোয়ারা বন্যা, ঠিক আছে? সো কোনো সমস্যা হলে তার সাথে কমিউনিকেট করবেন, ঠিক আছে? আমার সাথেও করতে পারেন, ডক্টর শাহরিয়ার স্যার আছে অলওয়েজ হেল্প করার জন্য। সো এটা আপনাদের প্র্যাকটিসে আনতে হবে, ঠিক আছে? টেকনোলজি আপনাদের এটা একটা সুযোগ করে দিয়েছে, অ্যাকচুয়ালি করোনা এই টেকনোলজি গুলোর সাথে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। তাহলে আমি যদি একটু প্রশ্ন করি আপনাদেরকে, তিনটা অ্যাপস এর কথা আমি বললাম, কি কি একটু একটু বলেন তো, আইরিন বলেন। তিনটা অ্যাপস কি কি? ম্যাডাম গুগল মিট, তারপরে হচ্ছে হ্যাং আউট, ইয়েস। আর আরেকটা ম্যাডাম লেকচারের জন্য যেটার লেকচারের জন্য হচ্ছে যেটার মেসেজ অলরেডি হ্যাং আউটে দেওয়া আছে গুগল ক্লাসরুম, এটা ভুললে চলবে না। পরীক্ষাও হবে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? জি ওখান ম্যাডাম। থেকে কোশ্চেন ডাউনলোড করে নিতে হবে। সো আপনারা ইউজ টু হয়ে যাবেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? হ্যাং আউট মনে রাখতে হবে, হ্যাং আউটটা হচ্ছে মেসেজের জন্য, কমন মেসেজ, সব ইনফরমেশন ওখানে যাবে। ক্লাস নিব কোথায়? গুগল মিটে, যেটা আগামী ক্লাস থেকে নিব, আজকে হ্যাং আউটেই নিব। আর মেটেরিয়াল কোথায় পাবেন, লেকচার নোট গুলো কোথায় পাবেন? গুগল ক্লাসরুম। গুগল ভেরি গুড। ক্লাসরুমে। তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে এই হ্যাং আউটে ক্লাস নিচ্ছি এবং আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অলরেডি ক্লাসরুমে কিন্তু আমি লেকচার দিয়ে দিয়েছি। এবার সবাই কষ্ট করে ভিডিওটা অফ করে দেন, তাহলে আমাদের কমিউনিকেশনটা বেটার আসবে, মানে কানেকশনটা বেটার আসবে। আচ্ছা, বলেন তো আজকের লেকচারের মানে কোর্সের নাম কি? সেক্সুয়াল হেলথ। কে বললো? হাবিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো আপনাদের কোর্সের নাম কিন্তু সেক্সুয়াল হেলথ, মনে রাখতে হবে। ভাইবা বোর্ডে বসলে প্রথমেই জিজ্ঞেস করি কোর্সের নাম কি।
সো যে কোর্সটা আপনারা পড়ছেন সেটা সম্পর্কে জানতে হবে, আই মিন নামটা। তো সেক্সুয়াল হেলথ, কারো কি মনে আছে কত ক্রেডিটসটা কত? ম্যাম 3টা মারবি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসের টাস্ক দিলাম। নেক্সট ক্লাসের ফার্স্ট কোশ্চেন আমি করবো সেক্সুয়াল হেলথ কত ক্রেডিটস এর কোর্স, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ পর পর আমি কিন্তু জিজ্ঞেস করবো যে আপনারা আমার সাথে আছেন কিনা, কারণ লাইন ডিসকানেক্ট হয়ে গেলে না হলে আমি বুঝবো না। তখন মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে রেসপন্স করবেন, ইয়েস ম্যাম আছি। তো চলেন আমরা সেক্সুয়াল হেলথ কোর্সের প্রথম লেকচার যেটা সেটা শুরু করি, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি। একটু বলে নিই, যারা আমরা এমবিবিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তারা এই সেক্সুয়াল হেলথ সম্পর্কে আলাদা অনেক কিছু এটার জানি আমরা, বাট আলাদাভাবে এটা সম্পর্কে আমরা খুব বেশি আমাদের কারিকুলামে ছিল না। আর যারা এমবিবিএস এর বাইরের থেকে আপনারা জয়েন করেছেন একই অবস্থা হয়তোবা, যে কিছু কিছু জানি, কিছু কিছু ওই যে প্রথম কোর্সে আমরা শিখেছি ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ হেলথে আমরা জেনেছি। আর এখন আরেকটু ইন্টারেস্টিং জিনিসগুলো জানবো, যেহেতু এখন আপনারা আমাদের ইন্ট্রা ডিপার্টমেন্টাল কোর্সে আছে। তো চলেন তাহলে আমরা শুরু করি। স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম। ওকে, চলেন। সো দিজ আর আওয়ার লার্নিং অবজেক্টিভস, দেখি আমরা কিভাবে কভার করতে পারি। প্রথমে একটু বলি, আমরা সেক্সুয়ালজি সম্পর্কে একটু এই টার্মিনোলজিটা একটু ছোট্ট করে জানবো। The term sexualogy generally refers to the scientific study of sexuality. এই সেক্সুয়ালিটিটা কি সেটা আমরা লেকচারের পরবর্তীতে যেতে থাকবো আর জানতে থাকবো। সেক্সুয়ালজি ইজ দ্য ইন্টারডিসিপ্লিনারি স্টাডি অফ হিউম্যান সেক্সুয়ালিটি। তার মানে সেক্সুয়ালজিতে কি কি ইনক্লুড করে? হিউম্যান সেক্সুয়ালিটি সম্পর্কে জানায়, ইনক্লুডিং হিউম্যান সেক্সুয়াল ইন্টারেস্ট, বিহেভিয়ার সেক্সুয়ালজি। ওকে, সো পরেরটাতে যাই। পাবলিক হেলথের ব্যাপারটা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে ভালো হয়। এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট কনসেপ্টটা তৈরি করার জন্য জানাটা ভালো। সো সেক্সুয়ালজি অ্যাজ ইট এক্সিস্টস টুডে অ্যাজ আ স্পেসিফিক রিসার্চ বেসড সায়েন্টিফিক ফিল্ড ইজ রিলেটিভলি নিউ। কারণ আপনি যদি একটু চিন্তা করেন যে একে তো হচ্ছে সেক্স, সেক্সুয়ালিটি, সেক্সুয়াল হেলথ বিষয়টাই আমাদের জন্য, আমাদের মতো কান্ট্রির জন্য কনজারভেটিভ। হন আপনি ডাক্তার, হন আপনি ইঞ্জিনিয়ার, হন আপনি প্রধানমন্ত্রী, হন আপনি প্রেসিডেন্ট বাংলাদেশে, বাট ইয়োর কালচার অ্যান্ড ইয়োর সোসাইটি এমনভাবে আপনি বড় হয়েছেন এই কালচার এবং সোসাইটিতে, যেখানে এই রিলেটেড কথাবার্তাগুলো খুব ফ্রিলি আলোচনা হয় না। যেহেতু আলোচনা হয় না, এই সেক্সুয়াল হেলথ সম্পর্কে যে প্রবলেমস গুলো আছে, ইস্যুস গুলো আছে, সেগুলোকেও সামনে আনা খুব টাফ। এখন বিং আ পাবলিক হেলথ স্পেশালিস্ট হতে যাচ্ছেন আপনি, পাবলিক হেলথ স্পেশালিস্ট, আর আপনার মানুষের, পাবলিকের, কমিউনিটির হেলথের একটা বিশাল ইম্প্যাক্ট আছে এই সেক্সুয়াল হেলথ। যদি খারাপ হয় আপনার হেলথ খারাপ হবে। তাহলে যতক্ষণ আপনার হেলথকে ইমপ্রুভ করতে চাইবেন, সেক্সুয়াল হেলথকে ইমপ্রুভ করতে হবে। আর সেক্সুয়াল হেলথ ইমপ্রুভ করতে হলে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হলে আপনাকে আগে জানতে হবে যে এই সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেমস গুলো কি কমিউনিটিতে। প্রবলেমস গুলো জানতে হলে কমিউনিটি পিপলদের কাছ থেকে আপনাকে জানতে হবে, আর কমিউনিটি পিপলরা এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড হবে না। তাহলে চ্যালেঞ্জটা বুঝতে পারছেন, অ্যাজ আ পাবলিক হেলথ স্পেশালিস্ট আপনার এই সেক্সুয়াল হেলথটাকে, এর প্রবলেমগুলোকে সলভ করার জন্য, এর প্রবলেম রিলেটেড ইস্যুসগুলোতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনাকে বেশ আপনাকে মানে চ্যালেঞ্জ ফেস করতে হবে। যারা আমরা প্র্যাকটিস করছি ডাক্তার, তারাও দেখবেন নিজেরাও আমরা হেজিটেট ফিল করি, কারণ যার কাছ থেকে আপনি উত্তর নেবেন সেও হেজিটেট ফিল করে, আপনি আই কন্ট্যাক্টই করতে পারেন না। সো বিষয়টা হচ্ছে এই কোর্সটা করার পর আপনার নিজের কনফিডেন্স বাড়বে। দো এখানকার অনেক কিছুই আপনারা ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ হেলথে পড়েছেন, যারা ক্লাসটা করেছেন সুবিধা হবে তাদের জন্য। বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এই কোর্সটা করার পর আপনি দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে, এবং একটা রোগী, যারা ডিল করছেন রোগী, তাদেরকে বলছি
যারা রোগী ডিল করছেন তাদের জন্য আপনার কনফিডেন্স লেভেলটা, কাউন্সেলিং এর ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আর যারা রোগী ডিল করছেন না বাট পাবলিক হেলথে কাজ করছেন বা সামনে করবেন, তাদের জন্য জিনিসটা খুবই আমি আশা করি কাজে লাগবে। ঠিক আছে, সো আমরা যদি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শুনি, তাহলে সেক্সোলজি অ্যাজ এক্সিস্ট টুডে is relatively new. There are works dedicated towards sex in antiquity. The scientific study of sexual behavior in human being began in the 19th century in England and Germany. See, England কেও কিন্তু কনজারভেটিভ কান্ট্রি বলা হয়। ওকে, সো সেইখানেই শুরু হয়েছে 19th সেঞ্চুরিতে, বাংলাদেশ তো অনেক পর। এখন দেখেন এই যে সেক্সুয়াল হেলথ বা সেক্স রিলেটেড যে বিষয়টা, সেটা যে অনেক পুরনো, সেটার একটা প্রমাণ স্বরূপ একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন যে in early 1837 study on 3558 registered prostitute, please no মানে একটু খেয়াল করেন, 1837 সালে কতগুলো রেজিস্টার্ড প্রস্টিটিউটের উপরে একটা কি ইন প্যারিস ওয়াজ পাবলিশড বাই আলেকজান্ডার জিন বাপটিস্ট। ঠিক আছে, এবং এটাকে বলা হয় ফার্স্ট ওয়ার্ক অফ মডার্ন সেক্স রিসার্চ। এবং একটু খেয়াল করলে দেখেন অনেক আদিম যুগ থেকে এই প্রস্টিটিউট, এখন প্রস্টিটিউট বলে না এদেরকে, এখন বলা হয় কমার্শিয়াল সেক্স ওয়ার্কার। তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য এই টার্মিনোলজিটা এখন আর ইউজ করে। সো এই কমার্শিয়াল সেক্স ওয়ার্কাররা আদিম যুগ থেকেই ছিল। আপনারা যদি বিভিন্ন ধরনের স্টাডি করেন, সেটা ধর্মীয় স্টাডি হতে পারে, সেটা এমনি যদি ইতিহাস হিস্ট্রি স্টাডি দেখেন, তাহলে এরা প্রথম থেকেই ছিল। কিন্তু তার মানে কি, এই সেক্স অ্যান্ড সেক্স রিলেটেড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইস্যুস সবই অনেক আদিম যুগ থেকে আসছে, কিন্তু রিসার্চ এবং এটার ইস্যুসগুলো অ্যাড্রেস হওয়া শুরু হয়েছে অনলি 19th সেঞ্চুরি। ওকে, সো আমরা একটু আগাই, কথাগুলো না জানলে বিষয়টা বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা একটা কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে এটা। সো এই যে ভদ্রলোকের ছবিটা দেখছেন, হ্যাভলক এলিস, তাকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ সেক্সোলজি। ওকে, অ্যান্ড হি ওয়াজ দ্য ডক্টর and he challenged, ওনার কাজটা কি ছিল, he challenged the sexual taboos of his era regarding masturbation and homosexuality. ঠিক আছে, and উনি একটা রেভলিউশন করেছিলেন, কনসেপশন অফ সেক্স ইন হিজ টাইম। চিন্তা করে দেখেন, ওই টাইমে সে সেক্সুয়াল টাবুজ নিয়ে কথা বলেছে, মাস্টারবেশন নিয়ে কথা বলেছে, কারণ আপনার কালচারে মাস্টারবেশনটা গ্রহণযোগ্য নয়, আপনার কালচারে মাস্টারবেশনটাকে অসুস্থতা মনে করা হয়। এরকম অনেক কিছু আছে যেগুলো এই বিষয়গুলো নিয়ে উনি সামনে নিয়ে এসেছিলেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যখন আপনি আমি এবং এখনো আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, এবং আপনি আমি পড়ে এসেছি ক্লাস 7, 8, ক্লাস 8-এ, ঠিক কিনা, ক্লাস 8-এ আমাদের একটা বিজ্ঞানের একটা চ্যাপ্টার ছিল না, শরীর তত্ত্ব, শরীর বিদ্যা, ছিল কিনা? ইয়েস অর নো? রেসপন্স না করলে কেমনে হবে? জি ম্যাডাম, ছিল। আচ্ছা, সেখানে ওই 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 শরীর বিদ্যা, মেয়েদের মাসিক কিভাবে হয়, এটা যে নর্মাল মেনস্ট্রুয়েশন নর্মাল, এই ধরনের কথাবার্তাগুলো ছিল, যেগুলো আমাদের টিচাররা আমাদেরকে পড়াতো না, তো এটা তোমরা নিজেরা পড়ে নেবে। তারপরে 9, 10 পার হয়, ইন্টারমিডিয়েট পার হয়, আমরা জানি না এইসব বিষয়। তারপর যারা আমরা ডাক্তারি পড়তে গেলাম তারা জানলাম শরীর সম্পর্কে, আর যারা ডাক্তারি পড়লাম না তারা এই বিষয়ে নিজে নিজে কেউ যদি ইন্টারেস্ট ফিল করে পড়েছে তো জেনেছে, আর তা না হলে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না। আর এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না বিধায় আজকে অনেক ইস্যু সামনে আসছে, ইনক্লুডিং ডাক্তার মেরে ফেলা, রক্তক্ষরণ কেন হচ্ছে। আপনি যদি সিপিআর দিতে যান, যেটা দিয়ে মানুষের জীবন বাঁচানো হয়, বুকে চাপ দেওয়া, সেটাকেও বলা হয় যে বুকে চাপ দিয়ে খাঁচা ভেঙে রোগী মেরে ফেলেছে। সো এই বিষয়গুলো আমার মতে কিছু বেসিক হেলথ রিলেটেড বিষয়গুলো কারিকুলামে, কোন কারিকুলামে, এই যে 8, 9, 10 এই টাইমে পড়ানো দরকার, এবং এই চ্যাপ্টারগুলো বাধ্যতামূলক করা দরকার, খুব সিম্পল জিনিসগুলো। তাহলে এই যে এখন যে সমস্যাগুলো আসছে সামনে, কথায় কথায় ভাঙচুর, কথায় কথায় মারপিট, এগুলো কিছুটা হলেও কমবে, এটা আমার পার্সোনাল মতামত। এখন আসেন পরের স্লাইডটা আমরা দেখি।
যে মেগনাস হার্সফিল্ড ডক্টর, জার্মান ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল সেক্সোলজিস্ট, উনি একটা ইনস্টিটিউট করেছেন, সেটাই ফার্স্ট ইনস্টিটিউট ফর সেক্সোলজি, কোথায়? বার্লিনে। ওকে, এবং এখানে রিসার্চ করা হয় হিউম্যান সেক্সুয়াল ডেভেলপমেন্ট সম্পর্কে অ্যান্ড ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল কনসার্ন, তার মানে ডিজিজ অ্যান্ড ডিসফাংশনস গুলো এখানে এই ইনস্টিটিউটে রিসার্চও হয়, পাশাপাশি ট্রিটমেন্টও হয়। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিস্টিংশন বিটুইন ওয়ার্ড সেক্স অ্যান্ড জেন্ডার, এটা ফার্স্ট, সেক্স যে আলাদা জেন্ডার যে আলাদা, এই দুটো শব্দ ফার্স্ট ইন্ট্রোডিউস করে 1950s and 1960s by British and American psychiatrists, okay, and other medical personnel working with intersex and transsexual patients. Okay, so these are the things regarding history or historical background for your interest purpose. And now this slide present about the concept of sex. এখান থেকে শুরু হলো আপনার কথাবার্তা। সো আমরা দুটো শব্দ জানলাম, একটা সেক্স, একটা জেন্ডার। সো সেক্স কি তাহলে? আমরা একদম সুন্দর করে ভাইবাটা শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই সেক্স অ্যান্ড হোয়াট ইজ জেন্ডার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? সো সেক্স ইজ দ্য বায়োলজিক্যাল অ্যাট্রিবিউট that identify a male and female, which includes, এই নিচের বুলেট পয়েন্ট সহ উচ্চারণ করতে হবে, তাহলেই সেক্সের ডেফিনেশন কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যারা আছি বাকিরা বুঝতে পারছি না, আইরিন, ইশরাত, মমতাজ, আমরা বুঝতে পারছি না? জি, যদি ম্যাম। না বুঝি তাহলে ওকে, না বুঝি তাহলে একটু আমাকে বলতে হবে, ম্যাম এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, আপনি প্লিজ আরেকবার আমাদেরকে একটু বলবেন। ঠিক আছে, ওকে, বুঝলাম। ওকে, গুড। সিম্পল জিনিস, আজকের ইয়েগুলো খুব সিম্পল, আপনারা সবাই বুঝবেন। ওরকম একটা আইআরএইচ বুঝে ফেলছেন তো এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পুরাটা, এই স্লাইডের পুরাটা যখন জিজ্ঞেস করবো সেক্স মানে কি, তখন বলতে হবে প্রথম শব্দ এটা বায়োলজিক্যাল অ্যাট্রিবিউট, মানে জন্মগতভাবে আপনি নিয়ে এসেছেন, যেখানে আপনাকে মেল হিসেবে এস্টাবলিশ করছে, ফিমেল হিসেবে এস্টাবলিশ করছে। সেগুলো কি কি যেগুলো জন্মগতভাবে নিয়ে আসছেন? প্রাইমারি সেক্স অর্গান গুলো কি কি? যেমন জেনিটাল অর্গান, মেয়েদের আছে ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ছেলেদের আছে টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, প্রোস্টেট। তাহলে এগুলো কিন্তু প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। মনে রাখবেন, আমরা কিন্তু জিজ্ঞেস করি ভাইভাতে প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝেন? সো আনসার উইল বি প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স আর দোজ ক্যারেক্টারিস্টিক্স যেটা আপনি বাই বর্ন, জন্ম সাথে নিয়ে এসছেন, যেমন মেয়েদের অর্গানগুলো, ছেলেদের অর্গানগুলো। জেনেটিক, মেয়েদের এক্স এক্স, ছেলেদের এক্স ওয়াই। করোনা ভাইরাসে কি বলছে? যারা এক্স এক্স তাদের স্ট্রেংথটা বেশি, যার জন্য মেয়েদের ডেথ রেট করোনা ভাইরাসের ছেলেদের ডেথ রেট থেকে কম। আলহামদুলিল্লাহ, যাই হোক। Okay, then types of predominant hormones circulating in the body. ছেলেদের হরমোনস, মেইন হরমোন কি ছেলেদের? সেক্স হরমোন কি? মেইন সেক্স হরমোন ফর মেল কি? টেস্টোস্টেরন। আর ফিমেল মেইন সেক্স হরমোন কি? প্রজেস্টেরন। এস্ট্রোজেন। Yes, progesterone, estrogen. Main hormone is estrogen, progesterone. Okay, good, thank you. Now, ability to produce sperm or ova. ঠিক আছে, এটা যাদের আছে এই ক্যাপাবিলিটি, তারাই হচ্ছে সেক্স ডেফিনেশনের আন্ডারে পড়বে। এবিলিটি টু গিভ বার্থ অর ব্রেস্ট ফিড চিলড্রেন। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেক্স। তাহলে চলে গেল সেক্স কি। এখন চলেন, সেক্স ইজ ডেসক্রাইব অ্যাজ ইদার মেল, কথাটা ওই দেখেন এম, এম এর সাথে অনেক সময় কিন্তু এম কথাটা থাকবে না। এই যে এটার কথা বলছি, আপনার চিহ্নটা হচ্ছে সার্কেল এন্ড উপরের তীর চিহ্ন, সেটা হচ্ছে মেল, আর সার্কেল নিচে প্লাস, সেটা হচ্ছে ফিমেল। এখন দেখেন একটা মজার কথা বলি, এটা যে বানিয়েছে সে সম্ভবত ছেলে। এখানে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে আছে, সেটা হচ্ছে কাজী হাবিব একাই, আমাদের হাবিব। সো হাবিব দেখেন আমি কি বলছি, সবাই আপনারা দেখেন, মেলদের তীর চিহ্নটা উপরের দিকে, ফিমেলদের প্লাস চিহ্নটা নিচের দিকে। কেন ফিমেলদের প্লাস চিহ্ন উপরে দিত? ঠিক কিনা? এখানেও দেখেন এই লোগোটা তৈরি করার সময় ডিসক্রিমিনেট করা হয়েছে। কেউ কোনো আনসার করলেন না?
ম্যাডাম আমাদের সাথে প্লাস চিহ্ন আছে, ছেলেদের সাথে প্লাস চিহ্ন নাই। ছেলেদের সাথে প্লাস চিহ্ন নাই, পি পজিটিভ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করা হয় এভাবে কেন এটা পড়াচ্ছি। সেক্স কে আপনি ডিসক্রাইব করবেন কিভাবে, মেল এন্ড ফিমেল। জেন্ডার কে ডিসক্রাইব করবেন কিভাবে সেটা আমরা একটু পরে জানছি। ওকে, সো এই স্লাইড শেষ হয়ে গেল। এখন আসেন এইখানে হরমোনস অফ মেলস এন্ড ফিমেলস, এই কয়েকটা স্লাইড যেখানে হরমোনস গুলো ডিসক্রাইব করা হয়েছে শুধুমাত্র সেক্সের সাথে রিলেটেড যে হরমোনস এর কাজটা সেটাকে ডেসক্রাইব করা হয়েছে। টেস্টোস্টেরনের কিন্তু অনেক ফাংশনস আছে, ইস্ট্রোজেনের কিন্তু অনেক ফাংশনস আছে, আমরা কিন্তু সেদিকে যাইনি। সেক্সুয়াল হেলথ রিলেটেড যে হরমোনস গুলোর ফাংশন সেক্সের উপরে সেটাই আমরা এখানে ডিসক্রাইব করছি। সো এটা একটা রিটেন কোশ্চেন থাকে আপনাদের, খুব বেসিক লেভেলের রিটেন কোশ্চেন, যে লিস্ট দ্য হরমোনস অর ডিসক্রাইব ইন ব্রিফ মেল অ্যান্ড ফিমেল হরমোনস উইথ দেয়ার ফাংশনস। তো চলেন তাহলে আমরা একটু একটু করে জেনে ফেলি। যেমন মেল সেক্স হরমোন ফার্স্ট কি, টেস্টোস্টেরন। দেখেন টেস্টোস্টেরন সিক্রেটেড প্রাইমারিলি ইন দ্য টেস্টিকল, টেস্টিস অফ মেলস। আর ফিমেলের থেকেও কিন্তু টেস্টোস্টেরন আসে, সেটা কি, ওভারিজ অফ ফিমেল। ঠিক আছে, মনে রাখবেন বুড়ো বয়সে, ওল্ডার এজে ওমেনদের তো মেনোপজের পর ইস্ট্রোজেনটা শেষ হয়ে যায়, হ্যাঁ, তখন তাদের সেক্স ড্রাইভটাকে ঠিক রাখার জন্য আপনাদের সবার জন্য ওই যে অলমাইটি সৃষ্টিকর্তা যা সিস্টেম করে দিয়েছে যে আফটার মেনোপজ যখন মেয়েদের ইস্ট্রোজেন থাকে না, বাট তার সেক্স ড্রাইভ ঠিক রাখতে হবে, তার হাজবেন্ড আছে, সো ওটা কিন্তু আসে এই যে ফিমেলদের ওভারি থেকে যে টেস্টোস্টেরনটা রিলিজ হয় সেটা দিয়ে মেয়েদের সেক্স ড্রাইভ তখন মেনটেন করা। ঠিক আছে, ভেরি নাইস সিস্টেম। সো তাহলে টেস্টোস্টেরন আসলো কোথা থেকে আমরা জানলাম, এবং ছেলেদের টেস্টোস্টেরনের স্মল অ্যামাউন্ট অলসো সিক্রেটেড বাই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর দিস ইজ দ্য প্রিন্সিপাল মেল সেক্স হরমোন। পরেরটাতে যাই, ফাংশন খুব ইম্পর্টেন্ট। এটা suggested that it is also suggested that the level of testosterone in men are related to the type of relationship in which they are involved. তার মানে টেস্টোস্টেরনটা একটা ছেলের কোন ধরনের রিলেশনশিপে যাবে সেটা নির্ধারণ করে। আচ্ছা, এখন দেখেন পরের লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, উইথ সোর্স দিয়ে দেওয়া আছে। মেন, ছেলেরা ইনভলভড ইন polyamorous relationship. I will explain what is polyamorous relationship. আগে পড়ে নিই। So men involved in polyamorous relationship display higher level of testosterone than men involved in either a single partner relationship or single man. মানে হচ্ছে এই যে ছেলেরা, আমরা জানি পলিগামি, যেটা আমাদের ফিজিওলজিতে লাইনটা আছে, ছেলেরা হচ্ছে মাল্টিপল পার্টনারের দিকে ধাবিত হয়, অনেকে, সবাই না। সো এটা রিসার্চ করে দেখা গেছে যেই সব ছেলেরা মাল্টিপল পার্টনারের দিকে ধাবিত হয় সেই সব ছেলেদের এই টেস্টোস্টেরন লেভেলটা অনেক হায়ার দেন যেসব ছেলেরা সিঙ্গেল পার্টনারে থাকে অথবা সিঙ্গেল থাকে। খুব সিম্পল, এটা রিসার্চে বের হয়ে আসছে। তাহলে টেস্টোস্টেরনেরও এইখানে একটা রোল আছে। দিজ আর দ্য ফাংশনস অ্যাকচুয়ালি। সো কি কি টেস্টোস্টেরন করলো, একটা হচ্ছে গিয়ে রিলেশনশিপের টাইপটাকে মেনটেন করলো, আরেকটা হচ্ছে এই যে ছেলেরা যে মাল্টিপল পার্টনারের দিকে এগিয়ে যায় তখন সেটা দেখা গেছে রিসার্চে যে টেস্টোস্টেরন হায়ার থাকলে এই ঘটনাটা ঘটে। এখন পলিঅ্যামারাস রিলেশনশিপ, ওই শব্দটার মানে হচ্ছে, পলিঅ্যামারাস মানে হচ্ছে যে ছেলেরা ধরেন 5টা পার্টনারের সাথে ইনভলভড, এই 5টা পার্টনারই একজন আরেকজনকে চেনে। দিস ইজ কল্ড পলিঅ্যামারাস রিলেশনশিপ। 5জনই 5জনকে চেনে আর ছেলে হচ্ছে একটা। সো দিস ইজ কল্ড পলিঅ্যামারাস রিলেশনশিপ। ওকে, আমরা তখন পরেরটাতে যাই। হরমোনস অফ মেল পড়ছি। নেক্সট হরমোন কি ছেলেদের ভিতরে আসে, সেটা হচ্ছে অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন। অক্সিটোসিন সিক্রেট হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আর ভেসোপ্রেসিন কোথায় তৈরি হয়, হাইপোথ্যালামাস, আর স্টোরড থাকে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অল্প করে পড়া, কোথা থেকে সিক্রেশন হয়, কি কাজ এটুকু মাথায় রাখবেন, ক্লিয়ার কনসেপশন। আচ্ছা, এখন এটার কাজ কি, হেল্প টু রেগুলেট সেক্সুয়াল মোটিভেশন ইন মেলস। ঠিক আছে, অক্সিটোসিন ইজ রিলিজড অ্যাট অর্গাজম, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। একটা হচ্ছে সেক্সুয়াল মোটিভেশনে হেল্প করে, এটা রেগুলেট করে সেক্সুয়াল মোটিভেশন, আরেকটা হচ্ছে
released at orgasm for human males and promotes both emotional bonding and sexual pleasure. Please remember this. এই যে ইমোশনাল বন্ডিং এন্ড সেক্সুয়াল প্লেজারটা হয় সেটা কিন্তু এই অক্সিটোসিনের কারণে হচ্ছে। এবং আপনি দেখবেন যে আপনার আপনার রিলিজিয়ান কত অ্যাডভান্স। রিলিজিয়ানের মধ্যে কিন্তু এই কথাটা বলা আছে, হাজবেন্ড ওয়াইফের ভিতরে সেক্সুয়াল রিলেশনশিপ যত ভালো স্ট্যান্ডার্ড থাকবে, যত ভালো থাকবে, তত তাদের ভিতরের রিলেশনশিপ তত স্ট্রং থাকবে। অথচ দেখেন এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা থিওরিতে পড়ছি, রিসার্চে বের হয়ে আসছে। ওকে, সো আমরা অক্সিটোসিন সম্পর্কে জেনে ফেললাম। এখন আসি, তাহলে এই যে দেখেন ধরেন হাজবেন্ড বিদেশে, ওয়াইফ দেশে, অথবা হাজবেন্ড অন্য জায়গায়, ওয়াইফ আরেক জায়গায়, এই যে দুইজনের ভেতর যে টান, ভালোবাসা, কান্নাকাটি করছে, এটা আসলে অক্সিটোসিন রিলিজ হয়। এটাকে বলে লাভ হরমোন। ঠিক আছে, অক্সিটোসিন হচ্ছে লাভ হরমোন। ভেরি ভেরি নাইস যে আমাদের সিস্টেমটাকে এইভাবে শরীরটাকে তৈরি করে দিয়েছে। এখন দেখেন চলে গেল বেশি আর আমাদের মেল হরমোন সম্পর্কে এখানে জানার দরকার নেই। এরপরে আসি ফিমেল হরমোন। এখানে দেখেন প্রথমেই হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। Estrogen primarily produced by ovaries and during pregnancy by placenta. Our progesterone is synthesized from pregnenolone, which in turn is derived from cholesterol. এজন্যই বলা হয় বডিতে কোলেস্টেরল খাওয়া ডায়েটের মধ্যে রাখা প্রয়োজন। আপনি যদি কোলেস্টেরলকে একদম স্টপ করিয়ে দেন তাহলে আপনার এই যে প্রজেস্টেরন যে হরমোনটা সেটা সিক্রেশনে সমস্যা হবে। আর অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে আমরা অনেক সময় রেস্ট্রিক্ট করে দিই, মোটা হয়ে যাচ্ছে, ফ্যাট খাওয়ানো যাবে না। অবশ্যই গুড ফ্যাট যেগুলো, ডিমের কুসুম যেগুলো, সেটা কিন্তু খাওয়াতে হবে, নিজের ডায়েটেও রাখতে হবে। গিয়ে এই যে হরমোন তৈরি হয় না। আরেকটা হচ্ছে আপনার যে ফ্যাট সলিউবল ভিটামিনস, যেটা আপনারা সবাই জানেন, ভিটামিন এ, ডি, ই, কে, সেগুলো না হলে আপনার বডিতে কাজে লাগবে কিভাবে যদি আপনার শরীরে ফ্যাট না থাকে। ওকে, সো পরেরটাতে যাই, ফাংশনস গুলো এখন পড়বো। The relationship between hormones and female sexual motivation is not as well understood. অথচ এই সেন্টেন্সটার এগেইনস্টে আমরা কি আছি? আমার সাথে কি আছে আমার? জি ম্যাম, জি ম্যাডাম আছি ম্যাডাম। থ্যাংক ইউ। দেখেন এই যে সেন্টেন্সটা পড়লাম, এই সেন্টেন্সটার এগেইনস্টে আমরা মেইলের ওইখানে আরেকটা সেন্টেন্স দেখে এসেছি একই রকম। ওখানে বলেছিল যে টেস্টোস্টেরন সেক্সুয়াল মোটিভেশনকে রেগুলেট করে ছেলেদের শরীরে, কিন্তু এখানে দেখেন যে রিসার্চে দেখা গেছে ইস্ট্রোজেন আর এই সেক্সুয়াল মোটিভেশন খুব বেশি ক্লিয়ারলি আন্ডারস্টুড না। এই জন্যই বলা হয় কবিতায় কবিরা বলে থাকেন মেয়েদের মন বোঝা বড় দায়। এটার কারণ হচ্ছে এটা, বুঝতে পারছেন? সো সবগুলো কথার রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে। সো ভেরি ইন্টারেস্টিং। পরের লাইনটাতে যাই, পরের আমরা এই যে এটাতে যাই বুলেট পয়েন্টে, ইস্ট্রোজেন হ্যাভ বিন শোন টু কোরিলেট পজিটিভলি উইথ ইনক্রিজ ইন ফিমেল সেক্সুয়াল মোটিভেশন। পরের লাইনটাতে বলবো যে ইটস ওকে, অত ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে না, বাট ইস্ট্রোজেনের সাথে পজিটিভলি ফিমেল সেক্সুয়াল মোটিভেশনের একটা সম্পর্ক আছে। তার মানে বডিতে ইস্ট্রোজেন থাকলে সেক্সুয়াল মোটিভেশন, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অ্যারোজাল, এগুলো হবে মেয়েদের বডি। ঠিক আছে, ওই যে বলে আফটার মেনোপজ মেয়েদের সেক্স ড্রাইভ কমে যায়, লিবিডো কমে যায়, এটা একটা কারণ। হ্যাঁ, আর প্রজেস্টেরন হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ ইন ফিমেল সেক্সুয়াল মোটিভেশন। খেয়াল করেন, প্রজেস্টেরন বেশি থাকলে সেটা কিন্তু আপনার ফিমেল সেক্সুয়াল মোটিভেশনটাকে কমিয়ে দিবে। তাহলে দেখেন একটা মেয়ের লাইফ সাইকেলের কোথায় কোথায় প্রজেস্টেরন বেশি হয়। একটা হচ্ছে মিনস্ট্রুয়েশনের পরের 14 দিন, ঠিক কিনা? মিনস্ট্রুয়েশন শেষ হয়ে গেল, ওভুলেশনের পরে আরেক মিনস্ট্রুয়েশনের হওয়ার আগে, ওই পিরিয়ডটাতে কিন্তু প্রজেস্টেরন থাকে, ঠিক কিনা? প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু প্রজেস্টেরন থাকে, ঠিক কিনা? জি ম্যাম, ল্যাকটেশনের সময় কিন্তু প্রজেস্টেরন বডিতে থাকে। তাহলে এই যে সময়গুলো আমি বললাম যে মিনস্ট্রুয়েশন শেষ হবার পরে প্রথম 14 দিনের পরে আরেক মিনস্ট্রুয়েশন শুরু হওয়ার 2 সপ্তাহ, যে ওই টাইমে কিন্তু প্রজেস্টেরন বডিতে থাকে। তাহলে এই সময়গুলোতে সেক্সুয়াল মোটিভেশনটা কম থাকে ফিমেলদের। সো হাজবেন্ডরা যদি আসলে বিষয়টা জানে না, ওই যে বললাম যে আমাদের খুব সাধারণ নলেজগুলো নেই, না থাকার কারণে তখন কিন্তু ফ্যামিলি ডিসহারমনি শুরু হয়। হাজবেন্ড কিন্তু বিরক্ত হতে থাকে, ওয়াইফ বুঝিয়ে সারতে পারে না যে কি জন্য আমার এখন এই জিনিসটা ভালো লাগছে না। সো
এই যে বললাম যে এমন একটা কনজারভেটিভ বিষয় যেটা নিয়ে আমরা ওপেন হতে পারি না, এক নাম্বার। আরেকটা হচ্ছে শিক্ষক যারা শিক্ষাচ্ছে, যারা টিচিং এ আছেন, তারাও ওপেন হতে পারে না। সো দিজ আর দ্য থিংস যেটা ওপেন হতে হবে। আমার এই সেক্সুয়াল এই রিলেটেড, আমি যখন আরবান প্রাইমারি সিটি কর্পোরেশনের প্রজেক্টে কাজ করতাম, এটার উপরে আমি আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো ট্রেনিং পেয়েছি। সো যার জন্য আমি নিজেই এইচআইভি প্রজেক্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলাম, সেটা আমার আরেকটা প্লাস পয়েন্ট দীর্ঘ 9 বছর। সো এই সবগুলো আমি এত কাছের থেকে দেখেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এত বেশি। আমি হিজড়াদের সাথে কাজ করেছি, আমি সেক্স ওয়ার্কারদের সাথে কাজ করেছি, তাদের তাদের ওরিয়েন্টেশন ছিল, আমার ভিসিটি সেন্টার ছিল, এইচআইভি পজিটিভ টেস্ট হতো ওখানে, মানে ভিসিটি সেন্টারে টেস্টগুলো হতো। সো এই ধরনের এই ইস্যুসগুলো, এসটিআই এর ট্রিটমেন্ট দিতাম আমরা। সো এই ইস্যুসগুলো আমি এত ক্লোজলি ছিলাম এর সাথে। সো আমি পাবলিক হেলথ পার্সপেক্টিভের অনেক ইস্যুস গুলো আমি আপনাদের সাথে ক্লাস নিতে নিতে কোনো কোনো সময় আলোচনা করব। সো আমার একটা এক্সপেরিয়েন্স আছে এটার উপরে। সো ঠিক আছে, তাহলে আমরা জানলাম ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন সম্পর্কে মেয়েদের ক্ষেত্রে। এখন আসি মেয়েদের, ওই যে বলেছিলাম টেস্টোস্টেরনও ওদের শরীর থেকে রিলিজ হয়। হ্যাঁ, সো টেস্টোস্টেরন কি করছে দেখেন, দ্য রিলেশনশিপ বিটুইন টেস্টোস্টেরন অ্যান্ড ফিমেল সেক্সুয়াল মোটিভেশন ইজ সামওয়াট অ্যাম্বিগুয়াস। এটাও কিছুটা মানে ক্লিয়ার না, বাট রিসার্চ বলছে অ্যান্ড্রোজেন্স such as testosterone are not sufficient by themselves to prompt sexual motivation in female. তাহলে বলছে যে টেস্টোস্টেরন একা সেক্সুয়াল মোটিভেশনের জন্য সাফিসিয়েন্ট না, এটা রিসার্চে বের হয়ে আসছে। বাট ওই যে বললাম ডিউরিং ওল্ডার এজ আফটার মেনোপজ এই টেস্টোস্টেরনটা সেক্স ড্রাইভটাকে ঠিক রাখে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ঠিক ছেলেদের মতো মেয়েদের ভেতরেও দেখা গেছে এই টেস্টোস্টেরনটা পলিএমারাস ওমেন যারা আছে, তার মানে একটা মেয়ের যখন এরকম অনেকগুলো পার্টনার থাকে, দেখা গেছে সেই মেয়ের ভেতরে এই টেস্টোস্টেরন লেভেল বেশি। ঠিক আছে, সেম জিনিস। সো এটা পলিএমারাস ওমেন যারা আছে তাদের মধ্যে আবার এই টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি দেখা গেছে সিঙ্গেল পার্টনার অথবা সিঙ্গেল ওমেনের থেকে। তাহলে এই চলে গেল আমাদের টেস্টোস্টেরন। এখন আসি অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে একই কাজ করে, যে অর্গাজমের সময় রিলিজ হয়, সেক্সুয়াল প্লেজার দিবে এবং আপনার বন্ডিংস, ইমোশনাল বন্ডিংস এর জন্য কাজ করবে। বাট এইখানে ভেসোপ্রেসিনের একটা পয়েন্ট আছে, দেখেন এই যে হাই লেভেল অফ ভেসোপ্রেসিন মে লিড টু ডিক্রিজ ইন সেক্সুয়াল মোটিভেশন ফর ফিমেল। তাহলে দেখেন সেক্সুয়াল মোটিভেশন ডিক্রিজ করার জন্য ফিমেইলের দুইটা হরমোন কাজ করছে, একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। খেয়াল করুন, ঠিক আছে? এরকম লিংক করে পড়বেন, দেখবেন যে মাথাটা আওলাবে না। ইজি, খুব সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এটা নিয়ে আমি খুব একটা ডিসকাস করব না, কারণ এই বেসিকটুকু আমরা আগের ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ হেলথে দেখিয়ে এসেছি। সো আমি এটা স্কিপ করছি। হ্যাঁ, এটা মেল সেক্সুয়াল অর্গানস, ছবি সহ ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল অর্গানের এক্সটার্নাল পার্ট। আমি এটা আবার আরটিআই স্টেজে যখন পড়াবো তখন একটু দেখিয়ে নিব, এখানে আর আমি এটা মানে স্কিপ করছি। ইন্টারনাল অর্গান মেয়েদের। ওকে, আচ্ছা, লতা কি আছে? লতা কি জয়েন করেছে আমাদের সাথে? ম্যাডাম লতা আপু কন্টিনিউ করছে না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখানে মানে মেল এবং ফিমেল সেক্সের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছে। এটা খুব সিম্পল, এটাতে আমি না গেলাম। দেখেন ক্রোমোজোম মেলের আলাদা, ফিমেলের আলাদা। গোনাডস মেয়েদের কি আছে, ছেলেদের কি আছে। টেস্টিসকে গোনাডস বলা হয়, ওভারিকেও গোনাডস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, হরমোনস কি কি আছে, এক্সটার্নাল জেনিটালিয়া কি কি, ইন্টারনাল জেনিটালিয়া কি কি, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, এইটা একটু বলি। হ্যাঁ, এই যে 6 নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট। ওই যে আপনাকে বলেছি যে জিজ্ঞেস করব যে প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো। মেয়েদের হচ্ছে এই যে এটা, ছেলেদের হচ্ছে পেনি, স্ক্রোটাম, এগুলো এই যে প্রোস্টেট, সেমিনাল ভেসিকেল, ভাস ডিফারেন্স, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। আর মেয়েদের প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যেগুলো অর্গানগুলো, হরমোনসগুলো। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স কি, আফটার পিউবার্টি ছেলেদের যে পরিবর্তন হয় আর মেয়েদের যে পরিবর্তন হয়। এখন দেখেন আফটার পিউবার্টি ছেলেদের দাড়ি মোচ গজায়, ভয়েসটা চেঞ্জ হয়,
ঠিক আছে। স্পার্ম এমিশন, দ্যাট মিনস ওয়েট ড্রিমস হয়, ঠিক আছে। আর মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, মিনস্ট্রুয়েশন হয়, এই মিনস্ট্রুয়েশনের এগেনস্টেই ছেলেদের স্পার্ম এমিশন হয়। এবং এই ওয়েট ড্রিমটাকে অনেক সময় আমাদের সোসাইটিতে বলা হয় বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বাচ্চার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, কেউ জাদু করেছে। দিস ইজ সেক্সুয়াল ট্যাবুস। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। কেন এটাকে সেকেন্ডারি বলা হয়? কারণ এটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি না। পিউবার্টির পরে একটা ছেলে এবং একটা অ্যাডোলেসেন্ট মেয়ের এই পরিবর্তনগুলো বডিতে আসে বিকজ অফ হরমোনস। সেই হরমোনস গুলো কি, ওই যে আপনার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। এই কারণেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হয়। এটুকু একটু ক্লিয়ার কনসেপশন আপনাদের থাকতে হবে। আচ্ছা, এবার আসি সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এইটা আমরা পরের ক্লাসগুলোতে জানবো, খুবই ইন্টারেস্টিং। এখন শুধু জেনে নেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে হচ্ছে হেটারোসেক্সুয়াল, মানে একটা ছেলে একটা মেয়েকে অপোজিট সেক্সকে পছন্দ করবে, সেটা হেটারো। আর হোমোসেক্সুয়াল মানে কি? হোমোসেক্সুয়ালি ছেলেদের জন্য গে বলা হয়, মেয়েদের জন্য লেসবিয়ান বলা হয়। আজকাল মেয়েদেরকেও গে বলা হয়। মানে কি, হোমোসেক্সুয়াল ছেলে ছেলের সাথে সেক্স করবে, মেয়ে মেয়েকে পছন্দ করবে। বাইসেক্সুয়াল মানে হচ্ছে কি, একটা ছেলে একটা মেয়ের সাথেও সেক্সুয়াল রিলেশনশিপে জড়িত হবে, আবার একটা ছেলে একটা ছেলের সাথেও রিলেশনশিপে জড়িত হবে, সেটাই হচ্ছে বাইসেক্সুয়াল। ঠিক আছে, সো এইগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার সাম এক্সাম্পলস অফ সেক্স ক্যারেক্টারিস্টিক্স, এটা আমি পড়বো না, এটা জাস্ট আপনারা একটু রিডিং করে নিবেন। রিডিং করলে আপনারা বুঝতে পারবেন খুব সিম্পল কথাবার্তা, যেটা ওই চার্টে দেখালাম সেটা এখানে বলা হয়েছে, সেক্স ক্যারেক্টারিস্টিক্স এর এক্সাম্পল গুলো। এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা আমাদের জানতে হবে, ব্রেইনকে, আমাদের যে ব্রেইন আছে তাকে সেক্সুয়াল অর্গান বলা হয়, জানেন? কারণ ব্রেইনের ইনভলভমেন্ট ছাড়া আপনার পুরো সেক্সুয়াল অ্যাক্টিভিটি সম্ভব না। কিভাবে? এই দেখেন, আমরা একটু পড়ি। The brain is sometimes referred to as the most important sexual organ because of its ability to enhance or inhibit sexual response. ঠিক আছে, এখন যদি ব্রেইনের ছবিটা আমরা একটু দেখি, তাইলে দেখেন শুধু দুটো জিনিস মাথায় রাখেন। একটা হচ্ছে গিয়ে এটা কি, এটা মনে হয় হাইপোথ্যালামাস, ঠিক আছে। আর তার নিচে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। এই দুটো আমরা মনে রাখবো, হাইপোথ্যালামাস, পিটিউটারি গ্ল্যান্ড, ঠিক আছে। এই যে থ্যালামাস, থ্যালামাসের নিচেরটাকে হাইপোথ্যালামাস, তার নিচেরটাকে পিটিউটারি গ্ল্যান্ড। আপনার হরমোনস যত কিছু আছে সব এই যে এটা স্টোর, এইখানে যদি টিউমার হয় তাহলে খবর আছে। সব হরমোনস এখান থেকে এসে আপনার বডিতে রেগুলেট করে, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রেখে আমরা পরের স্লাইডটাতে যাই। দেখেন, নার্ভাস সিস্টেম, হাউ নার্ভাস সিস্টেম ওয়ার্কস ডিউরিং সেক্সুয়াল রেসপন্স। এটা আমি যখন একটু পড়ে যাব তখন আপনার কাছে খুব ইজি মনে হবে। তাহলে নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি নার্ভাস সিস্টেম, আমি ডিটেলসে যাব না কারণ এখানে অনেকেই আছেন আপনারা এই ডিটেলস ধরতে পারবেন না, শুধু একটু নামটা শুনে রাখেন, ঠিক আছে। অটোনমিক অ্যান্ড সোমাটিক নার্ভাস সিস্টেম আছে আমাদের বডিতে, সেটা ইনভলভ হয়। পেরিফেরাল সার্কুলেটিং সিস্টেম এট দ্য লেভেল অফ ইয়োর সেক্স অর্গানস। জেনিটালিয়া মানে হচ্ছে সেক্স অর্গানস এর কাছাকাছি যে সার্কুলেটরি সিস্টেম আছে, ঠিক আছে, ব্লাড ভেসেলস, নার্ভস সব মিলিয়ে। স্পাইনাল কর্ড এন্ড পেরিফেরাল নার্ভস অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, আপনার যে স্পাইনাল কর্ডটা আছে এবং তলপেটে যতগুলো নার্ভস আছে সাপ্লাই দিচ্ছে আপনার তলপেটকে। কেন চিমটি দিলে ব্যথা পান? এই নার্ভস গুলোর জন্য, ঠিক আছে। এই সবগুলো এই সেক্সের অ্যাক্টিভিটিতে জড়িত। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেটা, এবং এই সেক্স হরমোনস গুলো যেখান থেকে রিলিজ হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বলে, এই সবগুলো সিস্টেম একসাথে একটা অ্যাক্টিভিটি চালায়, দেখেই আপনার বডির ভিতরে একটা সেক্সুয়াল রেসপন্স হয় এবং সেটা কন্ট্রোল করে ব্রেইন। চলেন দেখি একটু ছোট্ট ছোট্ট করে কিভাবে কন্ট্রোল করে বা কিভাবে হয়। প্রথমেই নার্ভাস সিস্টেম কি করে, ধরেন একটা সেক্সুয়াল রেসপন্সের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে, খুব সিম্পল ওয়েতে আমি বলে যাচ্ছি, বুঝতে অসুবিধা হবে না। অ্যাট লোকাল লেভেল মানে হচ্ছে আপনার বডিতে যখন কেউ টাচ করছে, হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, টাচ মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে। টাচ অ্যান্ড মেকানিক্যাল স্টিমুলেশন অফ এক্সটার্নাল জেনিটালিয়া ইন ম্যান অ্যান্ড ওমেন বাই মিনস অফ প্লেজার, ট্যাক্ট অর অ্যাট্রিয়েশন। এটা আমি ডিটেলস বললাম না, মোট কথা আপনারা যদি ফোর প্লের ব্যাপারটা জেনে থাকেন তাহলে ওই টাচের মাধ্যমে প্রথম স্টিমুলেশনটা হয়। এখন বডিতে টাচ করলো, প্রথম স্টিমুলেশন হলো।
এরপরে কি হয়, এরপরে এই টাচ এবং এই স্টিমুলেশনটা কি করছে, excitation of the several kinds of sensory receptor that located in the skin, mucosa and subcutaneous tissue. তার মানে হাজবেন্ড ওয়াইফকে টাচ করলো অথবা ওয়াইফ হাজবেন্ডকে টাচ করলো, এই টাচটা একটা রিসেপ্টরের মাধ্যমে, রিসেপ্টরটা কোথায় থাকে, আপনার স্কিন এবং স্কিনের নিচের যে স্ট্রাকচার গুলো সেটার মাধ্যমে আপনার কোথায় যাবে, সেন্সরি নার্ভের মাধ্যমে, সেকেন্ড প্যারাটা দেখেন, যে স্পাইনাল কর্ডে পৌঁছাবে। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। তাহলে টাচ হলো, টাচ আপনার রিসেপ্টরের মাধ্যমে, যে রিসেপ্টরটা স্কিনে আছে এটা দিয়ে কোথায় ক্যারি করে নিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে। and start numerous autonomic reflexes which control the selective efflux, আমি বুঝিয়ে বলছি, selective efflux of blood to this region, secretion of glands and the contraction of the smooth muscle in the sexual organ. তার মানে হচ্ছে যখন টাচের সেন্সেশনটা স্পাইনাল কর্ডে পৌঁছানোর পরে ব্রেইন এটাকে রিড করলো, রিড করার পরে কিছু রিফ্লেক্স পাঠিয়ে দিল। এই রিফ্লেক্সের কারণে আপনার যে সেক্সুয়াল অর্গান গুলো আছে, সেটা পেনিস হতে পারে, ভ্যাজাইনা হতে পারে, ইউটেরাস হতে পারে, সব জায়গায় ব্লাড ফ্লো বাড়িয়ে দিল এবং ওই জায়গায় যতগুলো গ্ল্যান্ড আছে সেখান থেকে সিক্রেশন বাড়িয়ে দিল, মিউকাস সিক্রেশন হতে থাকলো। ঠিক আছে, যেটাকে আমরা বলি ভ্যাজাইনাল ফ্লুইড। ওকে, সো এই যে এই সিক্রেশন গুলো বাড়াতে থাকলো এবং ব্লাড সার্কুলেশন বাড়াতে থাকলো, জেনিটাল অর্গান গুলো স্টিমুলেটেড হতে থাকলো। ঠিক আছে, এইটুকুই কথা। এরপরে কি হলো দেখেন, সেন্ট্রাল লেভেলে মানে ব্রেইনে গিয়ে একটা অ্যাক্টিভিটিস হয়। এই প্রথম অ্যাক্টিভিটিসটা আমি আপনাদেরকে স্কিপ করব, এটা দরকার নেই মনে রাখা। ঠিক আছে, সেকেন্ড অ্যাক্টিভিটিসটা এটাই মনে রাখবেন, হাইপোথ্যালামাস যে ছবিটা আমি আপনাকে দেখিয়েছিলাম, সে হাইপোফাইসিস বলে একটা স্ট্রাকচার আছে, তাকে স্টিমুলেট করে। মনে যদি রাখতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি খালি বলবেন হাইপোথ্যালামাস, যেটা হরমোন রিলিজ করে ইনটু দ্য ব্লাড এন্ড পুরা বডিতে, এবং দিস হরমোন ইজ পিকড বাই দ্য ওভারি এন্ড টেস্টিস which is stimulated to release a gonadal hormone into the bloodstream. তাহলে সেন্ট্রাল লেভেলে এসে কি হচ্ছে, যে ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আমি আরেকবার যাই, এই যে এই হাইপোথ্যালামাসটা এক্সাইটেড হয়ে যায়, সে হরমোন রিলিজ করে, সেই হরমোন আপনার পুরো বডিতে ছড়িয়ে যায়। তাহলে এইটাই সেন্ট্রাল লেভেলে আপনার ব্রেইনের হাইপোথ্যালামাসের ফাংশন সেক্সুয়াল রেসপন্সের ক্ষেত্রে। কি ফাংশন করলো, হাইপোথ্যালামাস কতগুলো হরমোন রিলিজ করে বডিতে ছেড়ে দেবে, এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, এরপরে যাই, সেই হরমোনস গুলো কি কি, ওই যে অক্সিটোসিন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে, এরা রিলিজ হয় এবং এরা কি করে, সেক্সুয়াল অর্গান গুলোকে আরো সেন্সিটিভ করে অর্গাজম ক্রিয়েট করার জন্য, এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, অর্গাজম ক্রিয়েট করার জন্য, কারণ অর্গাজমটা না হলে আপনার সেক্সুয়াল রেসপন্সটা হবে না, সেটার জন্য ইরেকশন অফ পেনিস প্রয়োজন হয়, আপনার মেয়েদের ভ্যাজাইনা থেকে ফ্লুইড, সার্ভিক্স থেকে ফ্লুইড রিলিজ প্রয়োজন হয়। সো এই কাজগুলো কে করছে, হরমোনস। কোন হরমোনস, অক্সিটোসিন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লিউটিনাইজিং হরমোনস। এই হরমোনস গুলো রিলিজ করছে কে, হাইপোথ্যালামাস। ওকে, এই তো। তাহলে সেন্ট্রাল লেভেলে এইটুকুই কাজ, হরমোন রিলিজ কাজ, এটুকু মনে রাখলেই হবে, এত কথার আমার দরকার। আর যদি আপনি ফ্লো চার্টের মাধ্যমে আমাদেরকে এটুকুও বলতে পারেন, এই যে এখন যেটা দেখাচ্ছি সেটাও বলতে পারেন, ইটস ওকে, আমরা খুশি হয়ে যাব। সেটা কি, ফ্রন্ট পার্ট অফ দ্য ব্রেন, যাকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়। ঠিক আছে, সেটা কিসের জন্য আপনার দায়ী, আপনার সেক্সুয়াল ফ্যান্টাসিজ, ডিজায়ার, থটস এন্ড ইমেজ। তার মানে আপনি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইন্টারেস্ট ফিল করছেন, সেটার জন্য এই সেরিব্রাল কর্টেক্স দায়ী। সো এগুলো দেখার পরে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, প্রফেসর আসনা স্যার আমাকে ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করি এবং
আপনাদেরকে একটু ব্রেক দিচ্ছি, কিছু করার নেই। হ্যাঁ, ওকে, সো আমরা আছি তো না? কে কে নাই? জি ম্যাম কে আছি। কে অন করে দিয়ে চলে গেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি সেরিব্রাল কর্টেক্স, যেটা কিনা আপনার ভিতরে দায়ী সেক্সুয়াল ফ্যান্টাসিস, ডিজায়ার, থট গুলো, যে আমাকে আজকে এই অ্যাক্টিভিটিতে জড়িত হতে হবে, তখন কি করবে? রিসিভ মেসেজ করবে, মেসেজ রিসিভ করবে, তারপরে সেই মেসেজটাকে ইন্টারপ্রিট করবে যে ও কি চাচ্ছে, তারপরে সেই মেসেজটা ইন্টারপ্রিট করে সে স্পাইনাল কর্ডের মাধ্যমে বডিতে ছড়িয়ে দিবে। সেটা কি করবে তাহলে? ইনক্রিজ হার্টবিট অ্যান্ড রেসপিরেশন অ্যান্ড অলসো ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য জেনিটালিয়া। এইভাবে আপনার এই সেক্সুয়াল রেসপন্সটা ব্রেইন কন্ট্রোল করে। বাস, এটা হয়ে গেল আমাদের ব্রেইন অ্যাজ আ পার্ট অফ সেক্সুয়াল অর্গান, আমরা ডিসকাস করে ফেললাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসি আমরা জেন্ডার সম্পর্কে একটু জানবো। তো সেক্স সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, এখন আসি জেন্ডার। মনে রাখবেন এই জেন্ডার কাকে বলে এটা কিন্তু একটু আপনাদের জানা জরুরি। না, সবাই ভুলে যায় যে ক্লাস নিচ্ছি। যাই হোক, এরপরে আসি জেন্ডার। সো জেন্ডার যেটা আপনারা যেটা করেন, ওই জন্য আমি আজকে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে যেরকম, সেরকম আমি স্লাইডের ভিতরে লাল লাল নীল কালার ইউজ করেছি টু pay your attention. হ্যাঁ, সো জেন্ডার রেফার্স টু দ্য সোশ্যালি কনস্ট্রাক্টেড রোলস, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাট্রিবিউট। মনে রাখেন প্লিজ, আপনারা কি করেন? আপনারা ভাইবার সময় যখন জিজ্ঞেস করা হয় তখন আপনারা বলেন ম্যাডাম জেন্ডার মানে সোশ্যালি কনস্ট্রাক্টেড রোলস। এই যে রোলস বলে থেমে যান, কোনোভাবে আর বের করতে পারি না। শুধু রোলস তো না, তার বিহেভিয়ার, তার অ্যাক্টিভিটি, তার অ্যাট্রিবিউটস। এবং এটা যে সোশ্যালি কনস্ট্রাক্টেড মানে কি? মানে হচ্ছে গিয়ে জেন্ডার হচ্ছে গিয়ে আপনার সোসাইটি আপনাকে ফিমেল হিসাবে অথবা আপনাকে মেল হিসাবে আপনার উপরে যে রোলস গুলো, যে বিহেভিয়ার গুলো, যে অ্যাক্টিভিটি গুলো এবং যে অ্যাট্রিবিউটস গুলো দিয়েছে, চাপিয়ে দিয়েছে, সেটাই মানে হচ্ছে জেন্ডার। এবং এটা WHO বলেছে। ঠিক আছে, সো আপনি মেয়ে তাই আপনি বাচ্চা পালবেন, আপনি মেয়ে তাই আপনি বাসার খাবার রান্না করবেন। আরেকজন ছেলে, সে শুধু বাইরে কাজ করবে, টাকা ইনকাম করবে। যেহেতু সে ছেলে, সে বাসায় এসে পানি ঢেলেও খাবে না, সেটার দায়িত্ব একটা মেয়ের। আমাদেরকে সমাজে ছোটকাল থেকে এভাবে শেখানো হয়। একটা মেয়ে ছোটকাল থেকে হাড়ি পাতিল দিয়ে খেলবে, আর একটা ছেলে ছোটকাল থেকে পিস্তল আর গাড়ি দিয়ে খেলবে। একটা মেয়ে ছোটকাল থেকে মেয়েদের পোশাকই পরবে। এই যে জিনিসগুলো, একটা মেয়ে সন্ধ্যার পরে বাইরে থাকাটা নিরাপদ নয়। এটার অনেকগুলো কারণ আছে, সিকিউরিটি নাই আপনার সমাজে, সেজন্যই বলা হয়।
একটা মেয়ে তার যে ফিক্সড রোল গুলো একটা বাসায় চিন্তা করে, তার যে বিহেভিয়ার, একটা মেয়ে কখনো উচ্চস্বরে কথা বলতে পারবে না। একটা ছেলে কাঁদলে বলে এই মেয়েদের মতো কাঁদো কেন, কিন্তু একটা ছেলেরও যে ইমোশন আছে সেও যে কাঁদতে পারে, দিস ইজ কোয়াইট নর্মাল। সো আপনার সোসাইটিটা আপনাকে শিখায় না। সো জেন্ডার বলে আমাদের একটা পুরো কোর্স আছে, সেখানে আমরা এগুলো ডিটেলস জানবো। এই জন্য আজকে আমরা এখানে এইটুকু সীমাবদ্ধ থাকবো। তারপর আমরা চলে যাই। খেয়াল করেন পরের স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, নীল কালি দিয়েছি। জেন্ডার ইজ রুটেড ইন বায়োলজি অ্যান্ড শেপড বাই এনভায়রনমেন্ট এন্ড এক্সপেরিয়েন্স। কথাটার মানে কি, কেউ একজন আমাকে একটু এক্সপ্লেন করবেন? যে কেউ, মানে কি কথাটা? কে বলবে? ম্যাডাম আমি বলবো। হ্যাঁ প্লিজ। ম্যাডাম এটাতে বলা হয়েছে যে জেন্ডারটা হচ্ছে আমার সেক্সুয়ালিটির দ্বারা প্রকাশ পায়, কিন্তু আমার জেন্ডারটা হচ্ছে আমার সমাজ দ্বারা আমার যে আচার আচরণ, আমার যে কাজ, সেগুলোর মাধ্যমেই আমার জেন্ডারটা আসলে নির্ধারণ হ্যাঁ করা হয়। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। ঠিক বলেছেন। সেটা হচ্ছে জেন্ডারের যে রোল গুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু রুটেড ইন বায়োলজি। কারণ আপনি মেয়ে, এটা কখন আপনি মেয়ে? আপনার বায়োলজিক্যালি আপনি যখন মেয়ে, তখনই তো আপনি মেয়ে। আর আপনি মেয়ে হওয়ার মাত্রই, বায়োলজিক্যালি আপনি মেয়ে হওয়া মাত্রই আপনার সোসাইটি আপনাকে নির্ধারণ করে দিয়েছে যে এইগুলো হচ্ছে আপনার কাজ, আর ছেলে এই হচ্ছে তার কাজ। এবং এটা আবার একটা শেপ পায়, মানে এটা ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে। এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। আপনার দেশে যে জেন্ডারের রোল আছে, বিদেশে কিন্তু আবার সেটা নাই। বিদেশে একটা মেয়ে আরো ওপেনলি, আরো সিকিউরিটির সাথে চলাচল করতে পারে। সেখানে হাউস হোল্ড যে চাওয়ার্স গুলো আছে, কাজগুলো আছে, সেগুলো ভাগাভাগি করে ছেলে মেয়েরা করে। ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে করে, ড্রাইভিং করে। আবার সৌদি আরবের কথা যদি চিন্তা করেন, ওই পার্টটাতে এখানে আরো রেস্ট্রিকশন আছে। তার মানে কি বোঝাতে চাচ্ছি আমি, যে জেন্ডারটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি, কালচার টু কালচার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, সো এক্সপেরিয়েন্স দিয়ে চেঞ্জ হতে পারে। আমাদের দেখেন এখন অনেক বেশি আগের থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক বেটার পজিশনে আছে মেয়েরা। তারপরেও যুদ্ধ চলছে, কিন্তু তারপরেও অনেকখানি আমরা এগিয়েছি। সো এরকম কিন্তু ফ্যাক্টরস আছে যেগুলো জেন্ডারকে চেঞ্জ করতে পারে। সেক্সকে কিন্তু আমরা সাধারণত চেঞ্জ করতে পারি না। আসছি আমি সেটাতে। সো ওই যে বলেছিলাম, সেক্সকে আমরা এক্সপ্রেস করেছিলাম ফিমেল অ্যান্ড মেল, আর জেন্ডারকে আমরা এক্সপ্রেস করছি মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন। এখন আপনাকে যদি আমি এই জায়গায় প্রশ্ন করি, বলেন তো কয় ধরনের জেন্ডার আছে? আপনি বলবেন মাস্কুলিন, ফেমিনিন, আরেকটা জেন্ডার আছে যেটা এখন লিগালি অ্যাকসেপ্টেড। কি সেটা? কমন যেটা জেন্ডার। ফর্মের ভিতরে। হ্যাঁ, কি কোনটা? কমন জেন্ডার। কমন জেন্ডার। আর একটু স্পেসিফিক করে যদি বলি, ফর্মে লেখা থাকে আপনার জেন্ডার মেল, ফিমেল, আর এটা হচ্ছে থার্ড জেন্ডার। শুনেছি থার্ড জেন্ডার। এখন কিন্তু লিগালি, জেনে রাখেন, এখন কিন্তু জেন্ডার ফর্মের ভিতরেও লিগালি অ্যাকসেপ্টেড। আপনি মেল না ফিমেল, মানে মাস্কুলিন না ফেমিনিন, অথবা থার্ড জেন্ডার। অনেকেই আছে যারা থার্ড জেন্ডারে টিক চিহ্ন দেয়, এবং এটা লিগালি অ্যাকসেপ্টেড। এবং এই থার্ড জেন্ডার যাদেরকে আমরা হিজড়া বলে চিনি, হ্যাঁ, ট্রান্সজেন্ডার বলে চিনি, তারা কিন্তু এখন আপনার সোসাইটির বিভিন্ন ভালো ভালো পজিশনে জব করছে। তাদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে জব দেওয়া হচ্ছে, তারা কিন্তু চাকরি করছে। ঠিক আছে, সো এটা আসবে পরবর্তী কোনো একটা লেকচারে আসবে। সো আমরা এখান থেকে এখন বের হব। সো সাম এক্সাম্পল অফ জেন্ডার ক্যারেক্টারিস্টিক্স। এটা শুধু আমি, এখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমি অলরেডি বলে ফেলেছি, যে আমার দেশের একটা মেয়ে স্মোকিং করা, তারপরে হচ্ছে গিয়ে ড্রিঙ্ক করা, এগুলাকে আমরা নর্মাল চোখে দেখি না। বিদেশে এই জিনিসগুলো অনেক নর্মাল। সৌদি আরবে মেয়েদেরকে গাড়ি ড্রাইভ করতে দিত না, এখন দেয়। এখন আবার নিয়ম হয়েছে দিতে পারবে। ইভেন দো সৌদি আরবে মেয়েরা পার্লামেন্টের সদস্য হতে পারবে না, আবার ভোটাধিকারের কি একটা ব্যাপার ছিল। সো এখন কিন্তু এগুলো অনেকখানি কমে এসছে সৌদি আরবে। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ জেন্ডার ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা একটু চলে যাব এই যে এই স্লাইডটাতে, জেন্ডার এবং সেক্সের পার্থক্য। যে কথাগুলো অলরেডি বলে ফেলেছি, এখন এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। খেয়াল করেন, সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, আর জেন্ডার হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড। সেক্সটা হচ্ছে ইউনিভার্সাল। কারণ আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি আমেরিকায় গিয়ে ছেলে হতে পারবেন না। আপনি যদি আমেরিকায় ছেলে থাকেন, কেউ বাংলাদেশে আসলে সে ছেলেই থাকবে। এক্সেপশন আছে যেগুলো ট্রান্সফরমেশন হয়, সেগুলোকে আমরা এখানে নিচ্ছি না। সো সেক্স হচ্ছে ইউনিভার্সাল। আর জেন্ডার হচ্ছে কালচারালি, মানে ওই যে কালচার আপনাকে
জেন্ডারটাকে ইনফ্লুয়েন্স করবে। আমার কালচারে জেন্ডার একরকম, আমেরিকার কালচারে জেন্ডার আরেক, রোলগুলো আরেক, রোলস যেগুলো, সেক্সটা হচ্ছে যেগুলো নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, জেন্ডারটা হচ্ছে ওই যে লার্নেড বিহেভিয়ার, সোসাইটি আপনাকে যা শিখিয়েছে, ছোটকাল থেকে আপনার ফ্যামিলি আপনাকে যা শিখাইছে সেটা। আর সেক্সটা হচ্ছে গিয়ে ভ্যারি করে না, মানে চেঞ্জ হয় না, জেন্ডারটা কান্ট্রি টু কান্ট্রি, কালচার টু কালচার ভ্যারি করে। যখনই আপনি এই কথাটা বলবেন আমরা বলবো একটা এক্সাম্পল দেন, আপনি তখন সুন্দর করে বলবেন যে ম্যাডাম আমাদের দেশে মেয়েদের স্মোকিং অ্যালকোহল খাওয়া নর্মাল না, বিদেশে ইউনাইটেড স্টেটে এটা কোয়াইট নর্মালের চোখে দেখি, ড্রাইভিং মেয়েরা উবার চালায়, মেয়েরা, এটা আমাদের দেশে আছে কিছু কিছু জায়গায় লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে দুই তিনজন আজকাল বের হচ্ছে, বাট এটা আমাদের দেশে কোয়াইট নর্মাল না। আপনি গাড়ি চালায় গেলে আপনাদেরকে হা করে তাকায় থাকবে, ড্রেস আপের ব্যাপার আছে, তখন এগুলোর এক্সাম্পল দুই একটা দিয়ে দিবেন। ওকে, চলেন পরেরটাতে যাই। এখন আসি ওই যে সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি সম্পর্কে প্রথম দিকে যে বলেছিলাম জানবো, তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি জানলাম? সেক্স কাকে বলে জানলাম, জেন্ডার কাকে বলে জানলাম, দুটার পার্থক্য জানলাম, হরমোনস গুলো সম্পর্কে জানলাম, ব্রেইনের অ্যাক্টিভিটি ডিউরিং সেক্সুয়াল রেসপন্স জানলাম। এখন আসি আমরা একটু সেক্সুয়ালিটি সম্পর্কে জানবো। সেক্সুয়ালিটির বাংলা কি জানেন? তো বলতে পারবেন সেক্সুয়ালিটির বাংলাটা? যৌনতা, ঠিক আছে, যৌনতা। আচ্ছা, এখন আমরা আসি। সো এটাতে আমি একটু স্কিপ করছি। হোয়াট ইজ সেক্সুয়ালিটি? দেখেন, হিউম্যান সেক্সুয়ালিটি ইজ দ্য ওয়ে in which we experience and express ourselves as sexual being. That means the characteristic quality of male and being female. ঠিক আছে, তার ভিতরে মানেটা কি? মানেটা হচ্ছে সেক্সুয়ালিটি মানে হচ্ছে যেটার ভিতরে কি কি থাকবে। এই দেখেন, সেক্স থাকবে, জেন্ডার থাকবে, জেন্ডার আইডেন্টিটিস থাকবে, দেয়ার রোলস থাকবে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন থাকবে, ইরোটিসিজম থাকবে। ইরোটিসিজম মানে হচ্ছে প্লেজার আর ইরোটিসিজম একই জিনিস। ইন্টিমেসি থাকবে এন্ড রিপ্রোডাকশন থাকবে। অল দিস থিংস যেটার ভিতরে সেটাই হচ্ছে সেক্সুয়ালিটি, যৌনতা, যার ভিতরে এগুলো সব থাকবে। সো এটা আপনাকে একটু মনে রাখতে হবে, এই দুটো লাইন বা এই দুটো বুলেট পয়েন্ট। আমরা কিন্তু জিজ্ঞেস করি হোয়াট ইউ মিন বাই সেক্সুয়ালিটি। ওকে, নেক্সট আমরা যদি যাই নেক্সট স্লাইডটাতে, তাহলে কি হলো, হ্যাং হয়ে গেল কেন? আচ্ছা, এটা একটু স্কিপ করি, আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। এখন why study sexuality, human sexuality আপনি যদি বলেন, তাহলে এটা আপনার জানা দরকার আছে যে হিউম্যান সেক্সুয়ালিটি আপনি যদি জানা থাকে, যেটার ভিতরে যতগুলো কথা সেক্স, জেন্ডার, জেন্ডার রোল এন্ড ব্লা 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 আমি বললাম, তাহলে দিস ইজ আ প্রাইমারি সোর্স অফ মোটিভেশন। এক নাম্বার, individuals should be motivated to be responsible for their intimate behavior and to engage in intelligent sexual decision making. This is very important. এটা আপনি বলার সাথে সাথে আমি আপনার কাছে এক্সাম্পল চাইবো, মানে কি আপনি তখন বলবেন যে হ্যাঁ, এটা প্রাইমারি সোর্স অফ মোটিভেশন। আপনি যদি হিউম্যান সেক্সুয়ালিটি জানা থাকে বা সেক্স এডুকেশন সম্পর্কে জানা থাকে, তাহলে একটা অ্যাডোলেসেন্ট কখনোই তার সময়ের আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নিজেকে পা রাখবে না। ঠিক আছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে যাবে না, না গেলে তার অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হবে না। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি না হলে তার সেখান থেকে উদ্ভূত সব পরিস্থিতি মা এবং বাচ্চার জন্য যে লাইফ থ্রেটেনিং সেটা হবে না। এবং সেক্সুয়ালিটি সম্পর্কে যদি জানা থাকে, তাহলে ইন্টেলিজেন্ট সেক্সুয়াল ডিসিশন মেকিং তারা করতে পারবে। যে কারো যদি জানা থাকে যে আমি বাচ্চা নিব না, অথবা রিপ্রোডাক্টিভ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস আমার ছড়াতে পারে, তাহলে আমি বুদ্ধিমানের মতো যে এটা প্রিভেন্ট করার জন্য যে ব্যারিয়ার মেথড আছে সেটা ইউজ করব, ডিসিশন মেকিং আমার জন্য হেল্প করবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ নিড হিউম্যান সেক্সুয়ালিটি স্টাডি। ওকে, সো এরকম করে এখানে 3-4টা পয়েন্ট দিয়েছি, যেটা আপনারা একটু দেখে নিয়েন। ওয়াই স্টাডি সেক্সুয়ালিটি, এটা এত সিম্পল। দেখেন, আরেকটা পয়েন্ট আমি একটু এক্সাম্পল দিই।
Personal and social sexuality problems such as sexually transmitted diseases or infections, unwanted pregnancies and sexual harassment থেকে আপনি নিজেকে some sort প্রিভেন্ট করতে পারবেন আপনার যদি হিউম্যান সেক্সুয়ালিটি সম্পর্কে জানা থাকে। ঠিক আছে, এখন আসি সেক্সুয়ালিটির কয়েকটা অ্যাসপেক্ট আছে যেটা সম্পর্কে একটা রিটেন কোশ্চেন থাকে এবং এটা সম্পর্কে আমাদের একটু জানতে হয়। এই অ্যাসপেক্ট গুলো কি কি? একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট আছে সেক্সুয়ালিটি সম্পর্কে, যে biological aspect of sexuality refers to the reproductive mechanism as well as basic biological drive that exists in all species which is hormonally controlled। তার মানে অর্গানগুলো কি কি, হরমোনস গুলো আপনার বডিতে কি কি, এগুলো যেটাতে জানা হয় সেটাই হচ্ছে বায়োলজিক্যাল এসপেক্ট। তারপরের এসপেক্ট একটু দেখে ফেলি, ইমোশনাল এসপেক্ট। ইমোশনাল এসপেক্ট হচ্ছে যে ইমোশনাল অর ফিজিক্যাল এসপেক্ট অফ সেক্সুয়ালিটি রেফার্স টু দ্য বন্ড that exists between individuals and is expressed through profound feelings or physical manifestation of emotion of love, trust and caring। এই যে দেখেন হাতটা ধরেছে, হ্যাঁ হাতটাকে ধরেছে, এটা কিন্তু একটা কেয়ারিং, একটা লাভের একটা কিন্তু সাইন। সো এই যে ফিজিক্যাল হলো যে আমি লাভ কেয়ারটাকে আমি শো করলাম যে তোমার হাতটাকে আমি ধরেছি, ঠিক আছে, তোমাকে আমি হাত করেছি, ইমোশনাল বন্ডিং, এইটা যেখানে আলোচনা হয় সেটাই হচ্ছে ইমোশনাল এসপেক্ট অফ সেক্সুয়ালিটি। ঠিক আছে, সো আমরা কিন্তু সেক্স এন্ড সেক্সুয়ালিটি সম্পর্কে খালি নেগেটিভলি বুঝতাম, কিন্তু এটার যে এই এসপেক্ট গুলো আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কম ছিল। সো এই কোর্সটাতে আমরা সেগুলোই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এটার কিন্তু একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট আছে। কি অ্যাসপেক্ট? আপনি যদি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল আর হচ্ছে গিয়ে মোরাল, এই দুটো কাছাকাছি, হ্যাঁ ভ্যালুজ গুলো আপনার ফ্যামিলি থেকে আপনি যদি আপনার বাচ্চাকে শিখান, বিশেষ করে এখন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বেড়ে গেছে, রিসেন্টলি টিকটক নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিনা, ইয়েস অর নো একটু শুনি, এই খবরটা কি আছে সবার কাছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, কে বলেন তো, কে গ্রেফতার হয়েছে একটু শুনি, জানা আছে? অপু আর মামুন। ভেরি গুড। সো অপু ইজ নট আ ফ্যাক্টর বাট হিজ এজ, হ্যাঁ এজ গ্রুপ, যে সে এই টিনেজার একটা ছেলে অদ্ভুত ভাবে এই যে বিষয়গুলো, যে সোসাইটি থেকে আপনার ফ্যামিলি থেকে শিক্ষাটা শুরু হবে। একটা ছেলে বাচ্চাকে আপনাকে শিখাতে হবে মেয়েদেরকে রেসপেক্ট করো, মেয়েদেরকে মানে উল্টাপাল্টা শব্দ ইউজ করা যাবে না, ওদেরকে অসম্মান করা যাবে না। এই যে বিষয়গুলো, এই ভ্যালুস গুলো আসবে কিন্তু ফ্যামিলি থেকে, এবং সেটা বলা হচ্ছে আজকাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা ভায়োলেন্স প্রিভেন্ট করার জন্য বলা হচ্ছে যে ছেলের বাবা মাকে প্যারেন্টিং এর মধ্যে যেন তারা যেন পরিবর্তন আনে, এটা কিন্তু বলা হচ্ছে। এরপরে আমরা যাই, সো এই যে এসপেক্ট গুলো বললাম, তার মানে কি সেক্সুয়ালিটি সবকিছুর মধ্যে আপনি সেক্সুয়ালিটিকে ইনক্লুড করতে পারবেন। সেগুলো কি? আপনার থটস এর মধ্যে, আপনার ফ্যান্টাসিজ, ডিজায়ার, আপনার বিলিভস, আপনার অ্যাটিটিউড, আপনার ভ্যালুস, বিহেভিয়ার, প্র্যাকটিস, রোলস এন্ড রিলেশনশিপ, সবকিছুতে আপনি কিন্তু সেক্সুয়ালিটিকে এক্সপ্রেস করতে পারবেন। ঠিক আছে, সো যেটুকু বললাম সেটাকেই আবার বলা হয়েছে সেক্সুয়ালিটি ইনক্লুড ব্লা ব্লা ব্লা, আমি গেলাম না। এখন এইটা আমাদের খুব বেশি দরকার, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাবলিক হেলথ পার্সপেক্টিভে থাকলে আমাদের ফ্যাক্টরস গুলো অবশ্যই জানতে হবে, কোন কোন ফ্যাক্টরস আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করছে। এটা দিয়ে মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। হ্যালো, আছেন তো? না কেটে যায়নি তো? আছে। ওকে ওকে ওকে। সো ফ্যাক্টরস এফেক্টিং সেক্সুয়াল হেলথ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবো আপনাদেরকে। সেটা হচ্ছে কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে যেগুলো আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করবে, যেমন কনজেনিটাল অ্যাবনর্মালিটি। এখন একটা মেয়ে যদি ইউটেরাস দুই ভাগ করি, বাইকর্নিয়েট ইউটেরাস বলা হয়, জন্মায়, অথবা তার ওভারিজ একটা নাই, অথবা তার ফ্যালোপিয়ান টিউব নাই, অথবা তার মাসিকের ছিদ্র নাই, এগুলো কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। ছেলেদের ক্ষেত্রেও তাই, একটা টেস্টিস নিয়ে জন্মালো, পেনিসটা অ্যাবনর্মাল, এগুলো কিন্তু অনেক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি, যেটা কিন্তু আপনার সেক্সুয়াল হেলথকে পরবর্তীতে এফেক্ট করবে। ওল্ড এজ এন্ড সিকনেস ডেফিনেটলি আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করে। যত বয়স বাড়বে তত আপনার হরমোনগুলো কমে যেতে থাকবে, তত আপনার অ্যাক্টিভিটি কমতে থাকবে, মানসিকভাবে আপনি দুর্বল হবেন, বিভিন্ন ধরনের ক্রনিক ইলনেস থাকবে, আপনার সেক্সুয়াল হেলথকে হ্যাম্পার করবে। ইনজুরিজ আপনার সেক্সুয়াল হেলথকে হ্যাম্পার করবে। ঠিক আছে, আপনার যদি এখন স্পাইনাল কর্ড ইনজুরি হয়, হ্যাঁ, এবং লোয়ার পোর্শন আপনার যদি অবশ হয়ে যায়,
ডেফিনেটলি আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করবে, আপনি বিয়ে করতে পারবেন না, ইম্পর্টেন্ট হয়ে যাবে, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রেও তাই। দেন লেস সিক্রেশন অফ হরমোনস, যেটা আমরা পড়লাম এতক্ষণ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কত ইম্পর্টেন্ট হরমোন আছে, এগুলো অবশ্যই আপনার সেক্সুয়াল হেলথকে হ্যাম্পার করবে। পেইন অ্যান্ড ফ্যাটিক, আপনার যদি ক্রনিক পেইন থাকে আর অবসাদ থাকে, আপনার আপনার বডি দুর্বল, ইমিউন সিস্টেম দুর্বল, আপনি নিজে অবসাদগ্রস্ত, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল হেলথকে, বিশেষ করে কাপল কনজুগাল লাইফকে হ্যাম্পার করে। কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, চেঞ্জ ইন লাইফস্টাইল। বলেন তো কি এটা, কে এক্সাম্পল আমাকে দিতে পারবে? কেউ কি বলতে পারবে কোনো এক্সাম্পল? চেঞ্জ ইন লাইফস্টাইল মনে পড়ছে কিছু কারো? কেউ নেই? একটা কথা বলে রাখি, আপনাদের ভাইবার একটা পার্ট থাকে ক্লাস পারফরমেন্স, সেটাতে আমাদের একটা মার্কস দিতে হয়। আমরা যখন যে ক্লাস নেই সে কিন্তু খুব নোট করি যে কে কিভাবে আনসার করছে বা কে রেসপন্স করছে, কে রেসপন্স করছে না। আলটিমেটলি গিয়ে কিন্তু গ্রেডিং এ একটা এফেক্ট হয়, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, চেঞ্জ ইন দ্য লাইফস্টাইল, এটা মানে হচ্ছে আপনার যে আজকালকার লাইফস্টাইলের যে স্টাইল, আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন, রাতে গিয়ে আপনি টায়ার্ড হয়ে যান, আপনাকে চাকরি করতে হয়, জব করতে হয়, মানসিক স্ট্রেস নিতে হয়, আপনি অনেক ফাস্ট ফুড খাচ্ছেন, আপনার ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, এগুলো সবই আপনার লাইফস্টাইল চেঞ্জের কারণে সেক্সুয়াল হেলথের উপর এফেক্ট করে। প্রাইভেসি এবং প্রপার প্লেস যদি ঠিক মতো না হয়, এমন অনেক সোশিও ইকোনমিক কন্ডিশনের লোকজন আছে যারা একই ঘরের মধ্যে একটা রুমের ভিতরে ভাগ করে থাকে এবং সেখানেই তাদের নতুন বিয়ে হয়, তাদের বাচ্চা পয়দা হয়। সো দিজ আর দ্য থিংস আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর আপনার সেক্সুয়াল হেলথকে ইফেক্ট করে, ঠিক আছে? সো এই ফ্যাক্টরস গুলো আমাদের জানতে হবে। সাথে আরো আছে কিছু হরমোনস এন্ড জেনেটিক ফ্যাক্টর, সেক্সুয়াল হেলথ হিস্ট্রি, আপনার যদি অনেক মাল্টিপল পার্টনার থাকে সেগুলো আপনার সেক্সুয়াল হেলথকে এফেক্ট করবে। এবং আপনার যদি মামসের মতো ইনফেকশন, বিশেষ করে ছেলেদের যদি হয় ছোটকালে, তাহলে তার স্পার্ম প্রোডাকশনে প্রবলেম হয়, সেই স্টেরিলিটি বা ইনফার্টিলিটিতে ভোগে। ওই যে বললাম লাইফস্টাইলের সাথে স্ট্রেস যদি থাকে, আর কিছু ওষুধ আছে যেগুলো খেলে আপনার সেক্সুয়াল আর্জ, লিবিডো, এগুলোর উপরে এফেক্ট ফেলবে, ঠিক আছে? তাহলে এটা শেষ হলো, এইটাতে আমি আর যাচ্ছি না। সেক্সুয়ালিটি এন্ড সেক্সুয়াল হেলথ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথের সাথে একটা রিলেশন আছে, এটা জাস্ট আপনারা নিজেরা দেখে নেবেন। লাস্ট স্লাইডটা দেখে আমার লেকচার শেষ করছি, সেটা হচ্ছে সেক্সুয়াল ট্রাইকোটমি। এইগুলাই আমরা এর পরের ক্লাসগুলোতে পড়ব। সেক্সুয়াল ট্রাইকোটমি মানে হচ্ছে কি, ট্রাইকোটমিটা দেখেন সবার উপরে আছে সেক্সুয়াল আইডেন্টিটি, এই শব্দগুলো বিভিন্ন সময়ে আপনারা জানতে পারবেন। সেক্সুয়াল আইডেন্টিটি যদি কেউ জিজ্ঞেস করা হয় হিস্ট্রি নেওয়ার সময়, বিশেষ করে সেক্সুয়াল হিস্ট্রি নেওয়ার সময় ডাক্তারদের এখন এগুলো শেখানো হচ্ছে এবং এই হিস্ট্রিগুলোও তাদের হিস্ট্রি ফর্মে রাখতে বলা হচ্ছে। আর বাকি যারা আছি পাবলিক হেলথে থাকলে আমাদের লাগবে। হোয়াট ইজ সেক্সুয়াল আইডেন্টিটি মানে হচ্ছে হাউ উই সেলফ আইডেন্টিফাই অ্যান্ড অর পাবলিকলি আইডেন্টিফাই, মানে আপনি ছেলে না মেয়ে, আমি এটা কিভাবে আপনাকে বলবো, সেটাই আপনার সেক্সুয়াল আইডেন্টিটি। আপনি মেয়ে যদি হয়ে থাকেন সেটাই আপনার সেক্সুয়াল আইডেন্টিটি, ঠিক আছে? আপনি যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন সেটাই আপনার সেক্সুয়াল আইডেন্টিটি। হাউ উই সেলফ আইডেন্টিফাই, দিস ইজ সেক্সুয়াল আইডেন্টিটি। তিনটা লাইন আপনারা মনে রাখবেন। হোয়াট ডু ইউ মিন বাই সেক্সুয়াল ওরিয়েন্টেশন? হু উই আর অ্যাট্রাক্টেড টু, আমি কি ছেলের প্রতি অ্যাট্রাক্টেড, তাহলে আমি হেটারোসেক্সুয়াল। আমি নিজে মেয়ে, আরেকটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড, তাহলে আমি হোমোসেক্সুয়াল। আর আমি ছেলের প্রতি অ্যাট্রাক্টেড, মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড, তাহলে আমি বাইসেক্সুয়াল। সো দিস ইজ সেক্সুয়াল ওরিয়েন্টেশন, হু উই আর অ্যাট্রাক্টেড টু, কার প্রতি আমাদের অ্যাট্রাকশন। আর লাস্ট হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার, দ্য সেক্সুয়াল কন্টাক্টস উই হ্যাভ। আমার কি তিনটা পার্টনার আছে, আমার দুইটা পার্টনার আছে, না আমার একটা সিঙ্গেল পার্টনার আছে, আমার পাঁচটা পার্টনার আছে? The sexual contacts we have, this is called sexual behavior. So this is all about today's lecture. So do you have any question? If no, তাহলে আমি শেষ করব। না ম্যাম, আচ্ছা অনেক সুন্দর তাহলে বুঝিয়েছেন।
আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটু শেষ করে নিই কথাটা, সেটা হচ্ছে 3টা অ্যাপস এর কথা আমরা মনে রাখবো। নেক্সট থেকে নেক্সট ক্লাস হবে গুগল মিটসে। সো যাদের গুগল মিটস ডাউনলোড করা নাই, প্লিজ গুগল মিটস ডাউনলোড করে নেন। গুগল মিট এবং এই গুগল হ্যাং আউট, এই দুটাই কিন্তু আপনাদের জিমেইলের বাম পাশে, জিমেইল খুললেই তার বাম পাশে দুটাই থাকে, একটা গুগল হ্যাং আউট আর একটা উপরের দিকে মিট। সো হ্যাং আউটে ঢুকতে হবে কোন নামে? MPH আর CHS20 নামের যে গ্রুপ, সেটাই আপনার হ্যাং আউট গ্রুপ। আর এই হ্যাং আউট গ্রুপের উপরের দিকেই, আর জিমেইলের হ্যাং আউট গ্রুপের উপরের দিকেই আপনি তখন গুগল মিট পাবেন, ওখানে ক্লিক করলে চলে যাবেন। তার আগে গুগল মিট ডাউনলোড করে নিতে হবে। বাকি রইল গুগল ক্লাসরুম। প্রত্যেক ক্লাসের আগে হ্যাং আউটের মেসেজ চেক করলেই সেখানে ক্লাস শুরু হওয়ার আগেই আপনারা দুটো ইনফরমেশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ক্লাসরুমের লেকচার নোটের একটা ইনফরমেশন, পাসওয়ার্ড সহ দেওয়া থাকবে। আরেকটা ইনফরমেশন হচ্ছে গুগল মিটে ক্লাসের লিংক, ক্লিক করলেই গুগল মিটে চলে যাবে। খুব সিম্পল। সো ম্যান্ডেটরি জিনিস হচ্ছে হ্যাং আউটে জয়েন করা, গুগল মিট ডাউনলোড করা। এই তো। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আর আশা করি ক্লাসগুলো করবেন, কারণ লাইফ কখনো থেমে থাকবে না। ধরেন সামনে হয়তো বা নোটিশ চলে আসবে, সব নর্মাল হয়ে যাবে। সো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, জি ম্যাম। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া, যেন সুস্থ থাকতে পারি। ইনশাআল্লাহ ম্যাম, থ্যাংক ইউ, অনেক Okay. সুন্দর হয়েছে ক্লাসটা। থ্যাংক ইউ। Thank you, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম।